হ্যালো এভরিওয়ান, সবাইকে সোনামণি লার্নিং সেন্টারে স্বাগত। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ষষ্ঠ শ্রেণীর ইতিহাস সাজেশন। এখানে বিভিন্ন ধরনের প্রশ্ন রাখা হয়েছে। তোমাদের পরীক্ষা এবার হবে 50 নম্বরে, 50-এ 50 পেতে হলে এই ভিডিওটা অবশ্যই দেখতে হবে এবং পড়তে হবে। এখানে যে প্রশ্নগুলো রাখা রয়েছে প্রত্যেকটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। দেখো, সঠিক উত্তর নির্বাচন করো, শূন্যস্থান পূরণ করো, সত্য মিথ্যা নির্বাচন করো, ডান স্তম্ভ বাম স্তম্ভ মেলাও, বেমানান শব্দ খুঁজে বের করো, এক কথায় উত্তর দাও। 2 নম্বরের জন্য প্রশ্ন, 3 নম্বরের প্রশ্ন। দেখো, তোমাদের পরীক্ষাতে যেমন প্রশ্ন থাকে সেই রকমই প্রশ্ন এখানে রাখা রয়েছে। তবে সমস্তটা আমি একদিনে করতে পারবো না, দুটো পার্ট করব। অবশ্যই তোমরা দুটো পার্টে দেখবে। আমি যতটা পারি আজকে করে দিচ্ছি, পরের দিন আমি পার্ট 2 নিয়ে আসবো। তোমরা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তাহলে চলো শুরু করা যাক আজকের পর্বটি। এখানে যে প্রশ্নগুলো রাখা রয়েছে প্রত্যেকটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। তাহলে চলো শুরু করা যাক আজকের পর্বটি। অবশ্যই খাতা পেন পেপার নিয়ে বসবে এবং আমার সঙ্গে সঙ্গে নোট ডাউন করবে, প্রত্যেকটা প্রশ্নই নোট ডাউন করবে। দেখো, এতে দেওয়া আছে সঠিক উত্তর নির্বাচন করো। আমি প্রত্যেকটার সঠিক উত্তর নির্বাচন করে রেখেছি। আমি যেভাবে লিখেছি তোমরাও ঠিক সেইভাবেই লিখবে। আর প্রত্যেকেই খাতা পেন পেপার নিয়ে বসবে, আমার সঙ্গে সঙ্গে নোট ডাউন করবে। একের দাগে বলেছে মেগালিথ হলো বড় পাথরের সমাধি। মেগালিথ কি? বড় পাথরের সমাধি। পরের প্রশ্ন 2, ঋগ্বেদে রাজাকে বলা হতো গোষ্ঠীর প্রধান। কি বলা হতো? গোষ্ঠীর প্রধান বলা হতো রাজাকে। পরের প্রশ্ন 3 দেখ, গোষ্ঠীর গবাদি পশু রাখার জায়গাকে বলা হতো গোত্র। পরের প্রশ্ন 4 দেখ, ইন্দো আর্য ভাষার সব থেকে পুরনো সাহিত্য ঋগ্বেদ। পরের প্রশ্ন 5 দেখ, ভূপতি বলতে বোঝায় জমির পতিকে। পরের প্রশ্ন 5 দেখ, দেখো 5 ডাবল হয়ে গেছে, তোমরা নাম্বারটা একটু ঠিক করে নিও। আদি বৈদিক যুগের ইতিহাস জানার প্রধান উপাদান ঋগ্বেদ। আদি বৈদিক যুগের ইতিহাস জানার প্রধান উপাদান কি? ঋগ্বেদ। পরের প্রশ্ন 6 দেখ, বৈদিক সমাজে পরিবারের প্রধান ছিল বাবা। পরের প্রশ্ন 7 দেখ, ঋগ্বেদে রাজা ছিলেন গোষ্ঠীর প্রধান। রাজা ছিলেন কি? গোষ্ঠীর প্রধান। পরের প্রশ্ন 8 দেখ, রাজা যে এলাকাটি শাসন করবেন তাকে বলা হয় রাজ্য। পরের প্রশ্ন 9 দেখ, জৈন ধর্মের প্রধান প্রচারককে বলা হতো তীর্থঙ্কর। পরের প্রশ্ন 10 দেখ, পিটক কথার অর্থ কি? পিটক কথার অর্থ ঝুড়ি। পরের প্রশ্ন 11, মৌর্য আমলে জেলা প্রশাসনকে বলা হতো আহার। পরের প্রশ্ন 12, আর্য সত্য কোন ধর্মের অংশ? বৌদ্ধ ধর্মের অংশ। পরের প্রশ্ন 13, পার্শ্বনাথ ছিলেন জৈন তীর্থঙ্কর। পরের প্রশ্ন 14, গৌতম বুদ্ধ জন্মেছিলেন শাক্য বংশে। কোন বংশে জন্মেছিলেন? শাক্য বংশে জন্মেছিলেন। পরের প্রশ্ন 15, বোধি কথার অর্থ হলো জ্ঞান। বোধি কথার অর্থ কি? জ্ঞান। পরের প্রশ্ন 16, আদি বৈদিক যুগে প্রধান সম্পদ ছিল গবাদি পশু। পরের প্রশ্ন 17, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ভারতীয় উপমহাদেশের মূল রাজনৈতিক কেন্দ্র ছিল গাঙ্গেয় উপত্যকা। পরের প্রশ্ন 18 দেখ, ত্রিপিটক লেখা হয়েছিল পালি ভাষায়। কোন ভাষায় লেখা হয়েছিল? পালি ভাষায়। পরের প্রশ্ন 19, আজীবিক গোষ্ঠীর প্রতিষ্ঠাতা ছিলেন গোশাল। পরের প্রশ্ন 20, ভরত গোষ্ঠীর রাজা ছিলেন সুদাস। ভরত গোষ্ঠীর রাজা কে ছিলেন? সুদাস। পরের প্রশ্ন 21 দেখ, শেষ নন্দ রাজা ছিলেন ধননন্দ। কে ছিলেন? ধননন্দ। পরের প্রশ্ন 22 দেখ, অশোকের সময় মৌর্যদের রাজধানী ছিল পাটলিপুত্রে। কোথায় ছিল? পাটলিপুত্রে। পরের প্রশ্ন 23, শকাব্দ গণনা শুরু হয় 78 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন 24, নালন্দা মহাবিহার নির্মাণ করেন প্রথম কুমারগুপ্ত। কে নির্মাণ করেছেন নালন্দা মহাবিহার? প্রথম কুমারগুপ্ত। পরের প্রশ্ন 25, কুষাণ রাজাদের রাজধানী ছিল পেশোয়ার। পরের প্রশ্ন 26, চন্দ্রগুপ্ত মৌর্যের পরে সিংহাসনে বসেন বিন্দুসার। কে বসেছিলেন? বিন্দুসার। পরের প্রশ্ন 27, হাতিগুম্ফা শিলালেখ থেকে যে রাজার সম্পর্কে জানা যায় তিনি হলেন খারবেল। কলিঙ্গরাজ খারবেলের সম্পর্কে জানা যায় হাতিগুম্ফা শিলালেখ থেকে।
পরের প্রশ্ন 28, ঋগ্বেদে কার উদ্দেশ্যে গায়ত্রী মন্ত্র রচিত হয়? উত্তর হবে ঊষা। পরের প্রশ্ন 29, সংহিতা কথার অর্থ হলো সংকলন করা। পরের প্রশ্ন 30, জৈন ধর্মে তীর্থঙ্কর ছিলেন 24 জন। কতজন ছিলেন? 24 জন ছিলেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন 31, দক্ষিণ ভারতের একমাত্র মহাজন পদ ছিল অশোক। এর সঙ্গে আমি তোমাদের বলে রাখি, তোমাদের এরকম আমি জিওগ্রাফি অর্থাৎ ভূগোলের উপর নোট দিয়েছি, তোমরা অবশ্যই সেই সাজেশনটা দেখে নিও। দুটো পার্ট রয়েছে, পার্ট 1 এবং পার্ট 2। এটারও আমি দুটো পার্ট করবো, পার্ট 1 এবং পার্ট 2, অবশ্যই দুটোই দেখে নেবে। পরের প্রশ্ন 32, অথর্ব বেদ হলো জাদু মন্ত্র। পরের প্রশ্ন 33, পরবর্তী বৈদিক সাহিত্যের আরেকটি অংশকে বলা হয় মহাকাব্য। কি বলা হয়? মহাকাব্য বলা হয়ে থাকে। পরের প্রশ্ন 34, গৌতম বুদ্ধের প্রথম নাম ছিল সিদ্ধার্থ, অর্থাৎ পূর্ব নাম বা প্রথমে যে নাম ছিল সেটা ছিল সিদ্ধার্থ। পরের প্রশ্ন 35, তৃতীয় বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয় পাটলিপুত্রে। পরের প্রশ্ন 36, ষোড়শ মহাজনপদের সময় মগধের কৃষির উন্নতি হয়েছিল কারণ সব জায়গায় জমি খুব উর্বর ছিল, এই জন্য কি হয়েছিল? কৃষির উন্নতি হয়েছিল। পরের প্রশ্ন 37, মহাজনপদগুলি গড়ে উঠেছিল খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে। কত শতকে? খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন 38, বর্ধমান মহাবীর ছিলেন লিচ্ছবি বংশের ক্ষত্রিয় রাজকুমার। কি বললাম? লিচ্ছবি বংশের ক্ষত্রিয় রাজকুমার। পরের প্রশ্ন 39, কেবলিন নামে পরিচিত ছিলেন বর্ধমান মহাবীর। পরের প্রশ্ন 40, মহাজনপদের সংখ্যা কয়টি? 16টি মহাজনপদ ছিল, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিল মগধ। পরের প্রশ্ন 41, বজ্রীদের রাজধানী ছিল বৈশালী। পরের প্রশ্ন 42, মহাবীর পরলোক গমন করেন পাবা নগরীতে। কোথায় করেছিলেন? পাবা নগরীতে। পরের প্রশ্ন 43, প্রথম বৌদ্ধ সঙ্গীতের সভাপতি ছিলেন মহাকাশ্যপ। আমি যে প্রশ্নগুলো বানিয়েছি প্রত্যেকটাই পাঠ্য বই খুঁটিয়ে খুঁটিয়ে বানিয়েছি। আশা করি এই নোটসগুলো পড়লে তোমাদের দ্বিতীয় কোনো ভিডিও দেখতে হবে না। পরের প্রশ্ন 44, সম্রাট যদি মহিলা হয় তখন তাকে বলা হয় সম্রাজ্ঞী। পরের প্রশ্ন 45, চন্দ্রগুপ্ত মৌর্য সাম্রাজ্যের প্রথম সম্রাট ছিলেন হবে এখানে। পরের প্রশ্ন 46, চাষি তার ফসলের 6 ভাগের 1 ভাগ রাজস্ব হিসাবে দিত। কাকে দিত? সরকারকে, অর্থাৎ রাজাকে দিত। পরের প্রশ্ন 47, মৌর্য আমলে অর্থনীতি মূলত নির্ভর করত কৃষির উপর। কিসের উপর নির্ভর করত? কৃষির উপর। পরের প্রশ্ন 48, কনিষ্কের রাজধানী ছিল পুরুষপুর। পরের প্রশ্ন 49, কুষাণ আমলে সমাজের ভিত্তি ছিল পরিবার। কি ছিল? পরিবার। পরের প্রশ্ন 50, কুষাণ আমলে দাক্ষিণাত্যে তুলো চাষ করা হতো। দাক্ষিণাত্যে তুলো চাষ করা হতো, এখনও করা হয়ে থাকে। পরের প্রশ্ন 51, সম্রাট অশোক ছিলেন মৌর্য সম্রাট। পরের প্রশ্ন 52, কনিষ্ক সিংহাসনে বসেন 78 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন 53, কোন গুপ্ত সম্রাটের শাসনকালে প্রথম রূপোর মুদ্রা চালু হয়? উত্তর হবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। পরের প্রশ্ন 54, হর্ষবর্ধন ছিলেন পুষ্যভূতি বংশের রাজা। পরের প্রশ্ন 55, নাসিক লেক মহারাষ্ট্রে রয়েছে। কোথায় রয়েছে নাসিক লেক? মহারাষ্ট্রে। পরের প্রশ্ন 56, ষোড়শ মহাজনপদের সময় মগধে কৃষির উন্নতি হয়েছিল কারণ ছিল লোহার লাঙল ব্যবহার করা হতো, এই জন্য মগধে কৃষির উন্নতি হয়েছিল। পরের প্রশ্ন 57, ইংরেজিতে রোমিং কথার অর্থ কি? ঘোড়া। ঘোড়া হচ্ছে রোমিং কথার অর্থ। পরের প্রশ্ন 59, বৈদিক যুগে সভা সমিতিতে খেলা হতো। কি খেলা হতো? পাশা খেলা হতো বৈদিক যুগে সভা ও সমিতিতে। পরের প্রশ্ন 60, সমাবর্তনে ছাত্রদের বলা হতো স্নাতক। পরের প্রশ্ন 61, তৃতীয় বৌদ্ধ সঙ্গীত হয়েছিল অশোকের আমলে। কার আমলে? অশোকের আমলে। পরের প্রশ্ন 62, মগধের জনপদের প্রথম রাজধানী ছিল রাজগৃহ। পরের প্রশ্ন 63, জৈনদের প্রথম তীর্থঙ্কর ছিলেন ঋষভনাথ। কে ছিলেন? ঋষভনাথ।
পরের প্রশ্ন 64, বুদ্ধের মূর্তি পুজোর প্রচলন শুরু হয় কুষাণ আমল থেকে। কবে থেকে? কুষাণ আমল থেকে। পরের প্রশ্ন 65, মহাবীর জৈন ধর্ম প্রচার করেন 30 বছর বয়সে। কত বছর বয়সে প্রচার করেছিলেন? 30 বছর বয়সে প্রচার করেছেন। পরের প্রশ্ন 66, একটি অরাজতান্ত্রিক মহাজন পদ ছিল বজ্জী। পরের প্রশ্ন 67, গৌতম বুদ্ধ কত বছর তপস্যা করেন? 7 বছর তপস্যা করেছিলেন। পরের প্রশ্ন 68, সুদ গ্রহণ করা নিন্দার বিষয় ছিল ব্রাহ্মণ্য ধর্মে। কোন ধর্মে? ব্রাহ্মণ্য ধর্মে সুদ গ্রহণ করা নিন্দার বিষয় ছিল। পরের প্রশ্ন 69, নির্বাণ কথার অর্থ মুক্তি। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। আমি তোমাদের 5 নম্বরে, 3 নম্বরে, 2 নম্বরে সমস্ত প্রশ্নের উত্তর খুব সুন্দর করে বইয়ের থেকে লিখে দিব। তোমরা অবশ্যই সেই প্রশ্নগুলো পড়বে। পরের প্রশ্ন 70, বৈদিক যুগে যুদ্ধের ও বৃষ্টির দেবতার নাম ইন্দ্র। পরের প্রশ্ন 71, বেদ শব্দ এসেছে বিদ শব্দ থেকে। পরের প্রশ্ন 72, 72, সেলুকাসের নিকট সেনাপতি ছিলেন আলেকজান্ডারের সেনাপতি ছিলেন সেলুকাসের নিকট। পরের প্রশ্ন 73, শুয়ানজাং ভারতীয় উপমহাদেশে এসেছিলেন কোথা থেকে? চীন থেকে এসেছিলেন। পরের প্রশ্ন 74, সমুদ্রগুপ্তের কথা জানা যায় এলাহাবাদ প্রশস্তি থেকে। এবার তোমাদের কাছে প্রশ্ন রইল, এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেছিলেন? পরের প্রশ্ন 75, শুয়ানজাং চীন থেকে ভারতীয় উপমহাদেশে এসেছিলেন। কেন এসেছিলেন? বৌদ্ধ ধর্ম সম্পর্কে আরও পড়াশোনা করার জন্য। পরের প্রশ্ন 76, অটবি কথার অর্থ বা মানে কি? অটবি কথার মানে হলো বন। পরের প্রশ্ন 77, বৈদিক যুগের জনপ্রিয় খেলা হলো পাশা খেলা। পরের প্রশ্ন 78, ভারতীয় উপমহাদেশে সোনার মুদ্রা চালু করেন ভীম কোৎফিজেস। পরের প্রশ্ন 79, ইন্ডিকা গ্রন্থের রচয়িতা মেগাস্থেনিস ছিলেন ইন্ডিকা গ্রন্থের রচয়িতা। পরের প্রশ্ন 80, মহাক্ষত্রপ উপাধি নিয়েছিলেন শক রাজা রুদ্রদমন। পরের প্রশ্ন 81, জনপদ এ শব্দ এসেছে জন থেকে। কোথা থেকে এসেছে? জন থেকে। পরের প্রশ্ন 82, প্রাচীন ভারতের 16টি মহাজনপদের মধ্যে শ্রেষ্ঠ ছিল মগধ। পরের প্রশ্ন 83, দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীত অনুষ্ঠিত হয় বৈশালীতে। কোথায় অনুষ্ঠিত হয়েছিল? বৈশালীতে অনুষ্ঠিত হয়েছিল। পরের প্রশ্ন 84, নব্য ধর্ম আন্দোলন সংঘটিত হয়েছিল খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে। পরের প্রশ্ন 85, চতুর্জাম ব্রত ছিলেন জৈন ধর্মের অংশ। এই চতুর্জাম ব্রত কে চালু করেছিলেন? পার্শ্বনাথ। জৈন ধর্মের একজন তীর্থঙ্কর পার্শ্বনাথ চতুর্জাম ব্রত পালন করার কথা বলেছিলেন তার ভক্তদের। পরের প্রশ্ন 86, অষ্টাঙ্গিক মার্গ ছিল বৌদ্ধ ধর্মের অন্তর্গত। অষ্টাঙ্গিক মার্গে 8টি উপদেশ ছিল। এই অষ্টাঙ্গিক মার্গ পরীক্ষায় আসবে তোমাদের 3 নম্বরের প্রশ্নে বা 5 নম্বরের প্রশ্ন আমি রেখেছি। পরের প্রশ্ন 87, বৌদ্ধ ধর্মের প্রধান গ্রন্থর নাম ত্রিপিটক। ত্রিপিটক কি ছিল বলো তো? বৌদ্ধ ধর্মের বুদ্ধ সংঘ এবং আরেকটা কি? বুদ্ধ ধর্ম এবং সংঘ ছিল বৌদ্ধ ধর্মের ত্রিপিটক। পরের প্রশ্ন 88, বেশিরভাগ মহাজনপদ গড়ে ওঠে গঙ্গা যমুনার উপত্যকাকে কেন্দ্র করে। এরপর দেখো বিতে শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর প্রশ্ন, বিদ শব্দের অর্থ জ্ঞান। পরের প্রশ্ন 2, আদি বৈদিক মানুষের বাসস্থান ছিল সপ্ত সিন্ধু অঞ্চলে। কোথায় ছিল? সপ্ত সিন্ধু অঞ্চলে। পরের প্রশ্ন 3, গোষ্ঠীর গবাদি পশু রাখার জায়গাকে বলা হতো ড্যাশ হবে গোত্র। পরের প্রশ্ন 4, ভারতীয় উপমহাদেশে সব থেকে জনপ্রিয় মহাকাব্য ছিল ড্যাশ ও ড্যাশ। উত্তর হবে মহাভারত ও রামায়ণ। পরের প্রশ্ন 5, দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদ অশ্ব। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। পরের প্রশ্ন 6, এলাহাবাদ দুর্গের ভিতরে একটি শিলালেখ আছে। কোথায় আছে? এলাহাবাদ দুর্গের ভিতরে। এইভাবে শূন্যস্থান আসবে তোমাদের। শূন্যস্থানগুলো অবশ্যই পড়বে। পরের প্রশ্ন 7, মহাস্থানগড় হলো বর্তমান বাংলাদেশের বগুড়া জেলার একটি প্রত্নস্থল। কি বললাম? বগুড়া জেলার একটি প্রত্নস্থল। পরের প্রশ্ন 8, নাসিক লেক ড্যাশ পাওয়া গেছে। লিখবে মহারাষ্ট্রে পাওয়া গেছে। পরের প্রশ্ন 9, আর্য কোনো ড্যাশ শব্দ নয়, ভাষাগত শব্দ নয়।
পরের প্রশ্ন 10, বেদ শব্দ এসেছে ড্যাশ শব্দ থেকে, বিদ শব্দ থেকে। পরের প্রশ্ন 11, ঋগ্বেদে বিন্দ পর্বতের উল্লেখ নেই। পরের প্রশ্ন 12, রাজা কথার আক্ষরিক অর্থ নৃপতি। পরের প্রশ্ন 13, তীর্থঙ্কর বলা হতো জৈন ধর্মের প্রচারককে। জৈন ধর্মের প্রচারককে তীর্থঙ্কর বলা হতো। পরের প্রশ্ন 14, 187 অব্দ নাগাদ রাজা হন পুষ্যমিত্র শুঙ্গ। পরের প্রশ্ন 15, উত্তর ভারতে সমস্ত পথের প্রভু বলা হয়েছে পয়রফলা ভয়স্যুকার, বলা হয়েছে দেবপালকে। কাকে? দেবপালকে। পরের প্রশ্ন 16, সাতবাহন বংশের তৃতীয় রাজা ছিলেন প্রথম সাতকর্ণী। কোন বংশের? সাতবাহন বংশের। পরের প্রশ্ন 17, অরাজতান্ত্রিক মহাজন পদগুলিকে বলা হয় প্রজাতন্ত্র। পরের প্রশ্ন 18, জৈন ধর্মে উপদেশাবলী দুটি অঙ্গে ভাগ ছিল। পরের প্রশ্ন 19, দেবনাং প্রিয় উপাধি ধারণ করেন সম্রাট অশোক। পরের প্রশ্ন 20, পুষ্যমিত্র শুঙ্গ মৌর্য সম্রাট হন 187 খ্রিস্টপূর্বাব্দে। পরের প্রশ্ন 21, ঋগ বৈদিক যুগে লুট করা সম্পত্তি যে প্রতিষ্ঠানের মাধ্যমে ভাগ হতো তা হলো দলপতি। পরের প্রশ্ন 22, আলেকজান্ডার গ্রিসের মেসিডোনের শাসক ছিলেন। ময়েকার দন্তেশ্বর রশ্মি ডয়কার নয়েকার আর বৈষ্ণরা। মেসিডোনের শাসক ছিলেন আলেকজান্ডার। পরের প্রশ্ন 23, বেদের অপর নাম ড্যাশ লিখবে শ্রুতি। পরের প্রশ্ন 24, হর্ষচরিত গ্রন্থের রচয়িতা বাণভট্ট। কি লিখবে? বাণভট্ট। পরের প্রশ্ন 25, বৈদিক যুগে 12 বছরের পড়াশোনা শেষ হলে সমাবর্তন দিতেন। পরের প্রশ্ন 26, শক রাজা রুদ্র দমনের সম্পর্ক জানাবার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ শিলালেখ হলো জুনাগড় লিপি। তাহলে পরীক্ষা আসতে পারে জুনাগড় লিপি থেকে আমরা কি জানতে পারি? শক রাজা রুদ্র দমনের সম্পর্কে। পরের প্রশ্ন 27, বৌদ্ধ ধর্মের প্রধান গ্রন্থ ত্রিপিটক পালি ভাষায় রচিত। ড্যাশ ভাষায় রচিত? পালি ভাষায় রচিত। পরের প্রশ্ন 29, মগধ জয় করেন হর্ষবর্ধন মগধরাজ উপাধি নিয়েছিলেন। মগধ জয় করে হর্ষবর্ধন কোন উপাধি নিয়েছিলেন? মগধরাজ উপাধি নিয়েছেন। পরের প্রশ্ন 30, জেলা প্রশাসনকে বলা হয় আহার। পরের প্রশ্ন 31, গুপ্ত শাসকরা মহারাজ ধীরাজ উপাধি নিয়েছিলেন। পরের প্রশ্ন 32, সকারি বলা হয় দ্বিতীয় চন্দ্রগুপ্তকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন 33, শক ক্ষত্রপ গোষ্ঠীর বিখ্যাত শাসক ছিলেন রুদ্রদমন। পরের প্রশ্ন 34, বৌদ্ধ ধর্মের দুটি ভাগ ড্যাশ ও ড্যাশ লিখবে হীনযান ও মহাযান। এটা মহাযান। পরের প্রশ্ন 35, আর্য শর্ত বৌদ্ধ ধর্মের অংশ। পরের প্রশ্ন 36, দ্বিতীয় পুলকেশীর সভাকবি লিখেছেন আইহোল প্রশস্তি। পরের প্রশ্ন 37, গুপ্ত আমলে পূর্ব উপকূলের বিখ্যাত ছিল তাম্রলিপ্ত বন্দর। পরের প্রশ্ন 38, 10 রাজার যুদ্ধে জয়ী হয়েছিলেন সুদাস। পরের প্রশ্ন 39, যারা শাসন কার্যে রাজাকে শাসন করতেন তাদের রত্নিন বলে। কি বলে? রত্নিন বলে। পরের প্রশ্ন 40, গোত্র কথার প্রাচীন অর্থ গোষ্ঠীর গবাদি পশু। পরের প্রশ্ন 41, নৃপতি কথার অর্থ মানুষের রক্ষাকারী বা নেতা বা রাজা। পরের প্রশ্ন 42, সামবেদ সুর করে গানের মতো করে গাওয়া হতো। পরীক্ষায় আসতে পারে কোন বেদ গানের মতো করে গাওয়া হয়? সেটা হচ্ছে সামবেদ। পরের প্রশ্ন 43, দুটি মেগালিথ কেন্দ্র হলো কাশ্মীরের বুরজাহেম ও ইনামগাঁও। ইনামগাঁও কোথায়? মহারাষ্ট্রে। পরের প্রশ্ন 44, 10 রাজার যুদ্ধের উল্লেখ আছে ড্যাশ। উত্তর হবে ঋগ্বেদে। ঋগ্বেদে 10 রাজার যুদ্ধের উল্লেখ রয়েছে। পরের প্রশ্ন, ইন্দো আর্য ভাষার সব থেকে পুরনো সাহিত্য হলো ঋগ সংহিতা। পরের প্রশ্ন 45, বৈদিক সাহিত্যের শেষ ভাগ হলো উপনিষদ। কি? উপনিষদ। পরের প্রশ্ন
46 বেদাঙ্গের সংখ্যা ড্যাশটি, উত্তর হবে 6টি বেদাঙ্গের সংখ্যা। পরের প্রশ্ন 47 বলি হলো নিরাপত্তার জন্য পূজারা স্বেচ্ছায় রাজাকে কর দিত, অর্থাৎ বলি হলো এক ধরনের কর। পরের প্রশ্ন 48 12টি অঙ্গকে একসঙ্গে দ্বাদশ অঙ্গ বলা হতো। পরের প্রশ্ন 49 বোধি লাভ করার জন্য সিদ্ধার্থের নাম হয় বুদ্ধ। কি হয়? বুদ্ধ। পরের প্রশ্ন 50 বৌদ্ধ ধর্মে হীনযান ও মহাজন ভাগ হয় ড্যাশ বৌদ্ধ সংগীতিতে, উত্তর হবে চতুর্থ বৌদ্ধ সংগীতিতে হীনযান মহাজন দুটি ভাগ হয়। পরের প্রশ্ন 51 ঋক, সাম, যজু ও অথর্ব এই চারটি হলো ড্যাশ, উত্তর লিখবে সংহিতা। পরের প্রশ্ন 52 ভূপতি শব্দের অর্থ ড্যাশ, লিখবে জমির মালিক বা পতি। পরের প্রশ্ন 53 ভারতীয় উপমহাদেশে লোহার ব্যবহার শুরু হয় ড্যাশ পরবর্তী বৈদিক যুগে ভারতীয় উপমহাদেশে লোহার ব্যবহার শুরু হয়। পরের প্রশ্ন 54 ভারতের প্রথম সাম্রাজ্য গড়ে উঠে ড্যাশকে কেন্দ্র করে, উত্তর হবে মগধকে কেন্দ্র করে। এখানে কে হবে? কেমন তোমরা একটু লিখে নাও, এখানে কে হবে? মগধকে কেন্দ্র করে। পরের প্রশ্ন 55 ভারতীয় উপমহাদেশের প্রথম সাম্রাজ্য মৌর্য সাম্রাজ্য। পরের প্রশ্ন 56 প্রিয়দর্শী উপাধি নিয়েছিলেন সম্রাট অশোক, প্রিয়দর্শী উপাধি নিয়েছিলেন। তারপর দেবনাং প্রিয় উপাধি নিয়েছিলেন। পরের প্রশ্ন 57 সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা ড্যাশ, উত্তর হবে শিমুখ সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা। পরের প্রশ্ন 58 কুষাণ বংশের শ্রেষ্ঠ শাসক কনিষ্ক। পরের প্রশ্ন 59 আইহোল প্রশস্তি রচনা করেন ড্যাশ, উত্তর হবে রবিকীর্তি। এই রবিকীর্তি কে ছিলেন? দ্বিতীয় পুলকেশীর সভাকবি ছিলেন রবিকীর্তি, তিনি আইহোল প্রশস্তি রচনা করেছিলেন। পরের প্রশ্ন 60 সুয়ান জাং এর লেখা গ্রন্থটি হলো সি ইউ কি। পরের প্রশ্ন 61 গৌতমী পুত্র সাতকর্ণীর ড্যাশ প্রশস্তি থেকে তার পরিচয় ও কীর্তি কাহিনী জানা যায়, লিখবে নাসিক প্রশস্তি থেকে। নাসিক প্রশস্তি থেকে গৌতমী পুত্র সাতকর্ণীর পরিচয় ও কীর্তি কাহিনী জানা যায়। পরের প্রশ্ন 62 গুপ্তাব্দ গণনা করা হয় 319 থেকে 320 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন 63 ধর্মের প্রচার করেন সম্রাট অশোক। কে ধর্মের প্রচার করেছেন? সম্রাট অশোক। পরের প্রশ্ন 64 কনিষ্কের রাজধানী পুরুষপুর বা পেশোয়ার। এরপর দেখো চিতে সত্য মিথ্যা নির্বাচন করো। তার সাথে বলে রাখি যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবে, আর যারা নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমি তোমাদের ভূগোলের উপর সাজেশন দিয়েছি, ঠিক এইরকমই সাজেশন, অবশ্যই সেই সাজেশনটা দেখে নিও। ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব। দেখো একের দাগে বলছে বৈদিক যুগে সমাজ ছিল পিতৃতান্ত্রিক, এটি সত্য। পরের প্রশ্ন 2 দেখ বৈদিক যুগে সবার উপরে স্থান ছিল ব্রাহ্মণদের, এটাও সত্য। পরের প্রশ্ন 3 দেখ পরবর্তী বৈদিক যুগের ইতিহাস জানার একমাত্র উপাদান ঋগ্বেদ, এটি মিথ্যা। পরের প্রশ্ন 4 ভরত গোষ্ঠীর রাজা ছিলেন সুদাস, এটি সত্য। এই সুদাসের সঙ্গে কি হয়েছিল? দশরাজার যুদ্ধ হয়েছিল। পরের প্রশ্ন 5 দেখ বৈদিক যুগে মূর্তি পূজা প্রচলিত ছিল না, এটি সত্য। পরের প্রশ্ন 6 দেখ কৃষিকাজ পশুপালন ছিল বৈদিক যুগের প্রধান জীবিকা, এটি সত্য। পরের প্রশ্ন 7 দেখ বৌদ্ধ ধর্ম প্রচারের প্রধান ভাষা ছিল সংস্কৃত, এটি মিথ্যা। পরের প্রশ্ন 8 দেখ মহাজন পদগুলির মধ্যে সবচেয়ে শক্তিশালী মগধ, এটি সত্য। পরের প্রশ্ন 9 দেখ বৈদিক ধর্মের আচার অনুষ্ঠান সর্বসত্তার বিরুদ্ধে প্রতিবাদ করে নব্য ধর্ম আন্দোলনের সূচনা হয়, এটি সত্য। পরের প্রশ্ন 10 দেখ জৈন ধর্ম অনুযায়ী মোট 14 জন তীর্থঙ্করের অস্তিত্ব ছিল, এটি মিথ্যা, তার কারণ 24 জন তীর্থঙ্কর ছিল। পরের প্রশ্ন 11 প্রায় 6 বছর তপস্যা করার পর মহাবীর বোধি বা জ্ঞান লাভ করেন, এটি ভুল। কয় বছর করেছিলে? তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবে যে কত বছর করেছিল। পরের প্রশ্ন 12 প্রথম বৌদ্ধ সঙ্গীত হয় বৈশালীতে, এটি মিথ্যা, তার কারণ প্রথম বৌদ্ধ সঙ্গীত হয়েছিল রাজগৃহে। পরের প্রশ্ন 13 আর্য একটি জাতিবাচক শব্দ, এটি মিথ্যা।
পরের প্রশ্ন 14, গৌতম বুদ্ধের পূর্ব নাম ছিল সিদ্ধার্থ, এটি সত্য। পরের প্রশ্ন 15, পিটো কথার অর্থ হলো পথ, এটি মিথ্যা, তার কারণ পিটো কথার অর্থ হলো ঝুড়ি। পরের প্রশ্ন 16, নিক্স ও শতমন গ্রন্থ হিসাবে ব্যবহৃত হতো, এটিও মিথ্যা, তার কারণ মুদ্রা হিসাবে ব্যবহৃত হতো নিক্স ও শতমন। পরের প্রশ্ন 17, সমস্ত বৈদিক সাহিত্যকে 4 ভাগে ভাগ করা হয়, এটি সত্য। পরের প্রশ্ন 18, অথর্ববেদ সংহিতা বলে ধরা হয় না, এটি সত্য। পরের প্রশ্ন 19, ভারতীয় উপমহাদেশে সোনার মুদ্রা চালু করেন কনিষ্ক, এটিও সত্য, এটি সত্য হবে। কেমন? পরের প্রশ্ন 20, কনিষ্ক 75 খ্রিস্টাব্দে শাসক হন, এটি মিথ্যা, তিনি 78 খ্রিস্টাব্দে শাসক হয়েছিলেন। পরের প্রশ্ন 21, প্রথম দিকে গুপ্ত রাজারা মহারাজ উপাধি নিতেন, এটি মিথ্যা। পরের প্রশ্ন 22, 29 বছর বয়সে সিদ্ধার্থ সংসার ত্যাগ করেন, এটি সত্য। প্রশ্ন 24, মিথ্যা কথা না বলা জৈন ধর্মের মূল নীতি, এটি শুদ্ধ অর্থাৎ সত্য। পরের প্রশ্ন 26, সম্রাট অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন, এটিও সত্য। পরের প্রশ্ন 27, জৈন ও বৌদ্ধ ধর্মে 2 ধর্মের ত্রিরত্ন আছে, এটিও সত্য। জৈন ধর্মের ত্রিরত্নগুলোকে কি? সদ্বিশ্বাস, সদ্জ্ঞান, সৎ আচরণ। আর বৌদ্ধ ধর্মের ত্রিরত্নগুলো হচ্ছে বুদ্ধ, ধম্ম এবং সংঘ, এই 3টাকে একসঙ্গে বলা হয় ত্রিরত্ন। আমি পরে এগুলো করাবো 2 নম্বরের জন্য, অবশ্যই দেখো। পরের প্রশ্ন 28, মগধ ছিল একটি রাজতান্ত্রিক মহাজনপদ, এটিও সত্য। পরের প্রশ্ন 29, চাষি তার ফসলের 6 ভাগের 1 অংশ রাজস্ব দিত, সত্য। পরের প্রশ্ন 30, সেলুকাস ও চন্দ্রগুপ্ত মৌর্যের মধ্যে চিরকাল শত্রুতা ছিল, এটি মিথ্যা। পরের প্রশ্ন 31, মৌর্য আমলে মেয়েরাও মহামাত্যের দায়িত্ব পেতেন, এটিও মিথ্যা। পরের প্রশ্ন 32, কুষাণরা এদেশেরই মানুষ ছিলেন, এটি মিথ্যা, তার কারণ কুষাণরা চীন দেশের মানুষ ছিলেন। পরের প্রশ্ন 33, প্রথম চন্দ্রগুপ্ত গুপ্তাব্দ গোনা চালু করেন, এটি সত্য। পরের প্রশ্ন 34, কুষাণ সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন ভীম কোচটিজেস, যেটি মিথ্যা, তার কারণ কুষাণ সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন কুজুল কোচটিজেস। পরের প্রশ্ন 35, কনিষ্ক 23 বছর রাজত্ব করেন, এটি সত্য। পরের প্রশ্ন 36, কলিঙ্গরাজ খারবেলের হাতিগুম্ফা লিপি, এটি সত্য। পরের প্রশ্ন 37, কুষাণরা নিজেদের দেবতার পুত্র মনে করতেন, এটিও সত্য। পরের প্রশ্ন 38, ভীম কোচটিজেস দম অর্থ বা বিশ্ব ব্রহ্মাণ্ডের কর্তা উপাধি নেন, এটি সত্য। পরের প্রশ্ন 39, কনিষ্ক উপাধি নেন মহারাজা রাজাধিরাজ দেবপুত্র শাহী, এটি সত্য। পরের প্রশ্ন 40, চন্দ্র রাজার স্তম্ভ কুতুব মিনারের কাছে একটি উঁচু লোহার স্তম্ভ, এটিও সত্য। পরের প্রশ্ন 41, শিলাদিত্য উপাধি পান হর্ষবর্ধন, এটিও সত্য। পরের প্রশ্ন 42, শাসন ব্যবস্থা সবচেয়ে নিচে ছিল গ্রামগুলি, এটিও সত্য। পরের প্রশ্ন 43, জৈন ধর্মের মূল উপদেশগুলি 12টি অঙ্গে বিভক্ত ছিল, এটিও সত্য, এই জন্য দ্বাদশ অঙ্গ বলা হয়ে থাকে। পরের প্রশ্ন 44, দীর্ঘ 30 বছর মহাবীর জৈন ধর্ম প্রচার করেন, এটিও সত্য। পরের প্রশ্ন 45, জেন্দ আবেস্তার শ্রেষ্ঠ দেবতা ইন্দ্র, এটি ভুল, শ্রেষ্ঠ দেবতা ছিল আহুর মজদা। এরপর দেখো ডিতে দেওয়া আছে ডান স্তম্ভ বাম স্তম্ভ মেলাও। 1 নম্বর, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও, ক স্তম্ভ খ স্তম্ভ, আমি এটা মেলানোই আছে অর্থাৎ মিলিয়ে রেখেছি। দেখো, মধ্যম প্রতিপদা গৌতম বুদ্ধ, গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্ত, কুষাণ সম্রাট কনিষ্ক, মৌর্য সম্রাট অশোক, নন্দ রাজা ধননন্দ। অর্থাৎ নন্দ বংশের শেষ রাজা ধননন্দ, মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট অশোক, কুষাণ বংশের শ্রেষ্ঠ সম্রাট কনিষ্ক, গুপ্ত বংশের শ্রেষ্ঠ সম্রাট সমুদ্রগুপ্ত, আর মধ্যম প্রতিপদা চালু করেন গৌতম বুদ্ধ। এরপর দেখো 2-এ আরেকটি দেওয়া আছে ক স্তম্ভ খ স্তম্ভ, 1-এ দেওয়া আছে পিঠ, পিঠ কথার অর্থ ঝুড়ি, এটা ডি হবে। 2 দেওয়া আছে বাণভট্ট, বাণভট্ট ই হর্ষ চরিত রচনা করেছিলেন। পরে দেওয়া আছে দিগম্বর ও শ্বেতাম্বর, দিগম্বর ও শ্বেতাম্বর জৈন ধর্মের 2টি ভাগ। তারপর দেওয়া আছে 4-এ
কৌটিল্য অর্থশাস্ত্র রচনা করেছেন, এফ হবে। তারপর 5 অষ্টাঙ্গিক মার্গ হবে গৌতম বুদ্ধের উপদেশাবলী। 6 দেওয়া আছে গৌতমীপুত্র সাতকর্ণী সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন। এখানে অ্যান্সার দেওয়া আছে, একটু মিলিয়ে নেবে। এরপর দেখো 3 দাগে আরেকটি স্তম্ভ দেওয়া আছে, ক স্তম্ভ খ স্তম্ভ, এটা মেলানোই রয়েছে। প্রথম বৌদ্ধ সঙ্গীতই রাজগৃহে হয়েছিল। 2 দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতই বৈশালীতে হয়েছিল। 3 তৃতীয় বৌদ্ধ সঙ্গীতই পাটলিপুত্রে হয়। 4 চতুর্থ বৌদ্ধ সঙ্গীতই কাশ্মীরে হয়। 5 মল্ল পাবানগরী। 6 জাতকের গল্প বুদ্ধের জন্মের পূর্ববর্তী গল্প বা কাহিনীকে বলা হয় জাতকের গল্প। তারপর 7 দাগ চিত্রিত ধূসর মৃৎপাত্র ভগবান পুরা, খুবই ইম্পর্টেন্ট। এরপর দেখো 4 দাগে ক স্তম্ভ খ স্তম্ভ, এটাও মেলানো রয়েছে। বলি এক ধরনের কর। 2 রয়েছে ইনামগাঁও মহারাষ্ট্রে অবস্থিত। 3 রয়েছে হীনযান ও মহাযান, বৌদ্ধ ধর্মের 2টি ভাগ। 4 রয়েছে মগধের রাজধানী রাজগৃহ। এরপর দেখো 5 দাগে আরেকটি স্তম্ভ মেলানো রয়েছে, ক স্তম্ভ খ স্তম্ভ। এ আর্য সত্য গৌতম বুদ্ধ। বি বসুমিত্র চতুর্থ বৌদ্ধ সঙ্গীতী। সি চতুর্জামব্রত পার্শ্বনাথ। ডি পঞ্চমহাব্রত মহাবীর। সি দ্বাদশাঙ্গ জৈন ধর্ম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 6 দাগে রয়েছে আরেকটি ক স্তম্ভ খ স্তম্ভ, এটাও মেলানো রয়েছে। গুপ্তাব্দ প্রথম চন্দ্রগুপ্ত চালু করে, হর্ষাব্দ চালু করে হর্ষবর্ধন, শকাব্দ চালু করে কনিষ্ক। ডিতে এলাহাবাদ প্রশস্তি সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তি। তারপর রয়েছে ইতে নাসিক প্রশস্তি গৌতমীপুত্র সাতকর্ণীর নাসিক প্রশস্তি। এফ রয়েছে অর্থশাস্ত্র কৌটিল্য লিখেছেন অর্থশাস্ত্র। তারপরে জিতে রয়েছে আলেকজান্ডার ম্যাসিডনের রাজা ছিলেন। পর এইসে রয়েছে আইহোল শিলালিপি দ্বিতীয় পুলকেশী, অর্থাৎ আইহোল লিখেছেন রবিকর্তী, কিন্তু দ্বিতীয় পুলকেশীর যে রাজ্য বিস্তার সেটা লেখা রয়েছে। এই যে আমি স্তম্ভগুলো দিয়ে রেখেছি, এই স্তম্ভগুলো খুব ভালো করে কিন্তু পড়বে, এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। তারপর দেখো 7 দাগে আরেকটা রয়েছে ক স্তম্ভ খ স্তম্ভ, বৌদ্ধ ধর্ম ত্রিপিটক। বি মহাজনপদ 16টি রয়েছে। সি গৌতম বুদ্ধ অষ্টাঙ্গিক মার্গ এর সঙ্গে রিলেটেড। ডি জৈন সন্ন্যাসী শ্বেতাম্বর। ই জৈন ও বৌদ্ধ ত্রিরত্ন, অর্থাৎ জৈন ও বৌদ্ধ ধর্মে ত্রিরত্ন রয়েছে। জৈন সন্ন্যাসী শ্বেতাম্বর, অর্থাৎ জৈন ধর্মের 2টি ভাগ, শ্বেতাম্বর দিগম্বর। গৌতম বুদ্ধ অষ্টাঙ্গিক মার্গ হলো বৌদ্ধ ধর্মের 8টি হচ্ছে উপদেশাবলী। মহাজনপদ কয়টি? 16টি। আর বৌদ্ধ ধর্মের ধর্মগ্রন্থ নাম ত্রিপিটক। পর দেখো 8 দিকে আরেকটা ক স্তম্ভ খ স্তম্ভ রয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। এ মগধের রাজধানী রাজগৃহ। বি মহাকাশ্যপ প্রথম বৌদ্ধ সঙ্গীতী, অর্থাৎ প্রথম বৌদ্ধ সঙ্গীতের সভাপতি ছিলেন মহাকাশ্যপ। সি দ্বাদশাঙ্গ জৈন ধর্মের যে 12টি অঙ্গ রয়েছে উপদেশাবলী রয়েছে তাদেরকে দ্বাদশাঙ্গ বলা হয়ে থাকে। ডি হীনযান মহাযান বৌদ্ধ ধর্মের 2টি ভাগ। এরপর দেখো ইতে বেমানান শব্দ খুঁজে বের করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একে দেওয়া আছে ঋগ্বেদ মহাকাব্য সামবেদ অথর্ববেদ। এদের মধ্যে মহাকাব্যটা আলাদা, ঋগ্বেদ সামবেদ অথর্ববেদ যজুর্বেদ এগুলো হচ্ছে 4টা একসঙ্গে রয়েছে। তারপর হচ্ছে 2 ব্রাহ্মণ ক্ষত্রিয় শূদ্র নৃপতি, এখানে নৃপতিটা আলাদা। ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, এখানে শূদ্র হতো কিন্তু নৃপতি দেওয়া আছে, নৃপতি আলাদা। তারপর দিয়েছে 3 ইনামগাঁও হস্তিনাপুর কৌশাম্বী শ্রাবস্তি, এখানে ইনামগাঁওটা আলাদা, ইনামগাঁও হচ্ছে মেগালিথ। 4 উষা অদিতি পৃথিবী দুর্গা, এখানে পৃথিবীটা আলাদা, তার কারণ বাকিগুলো হচ্ছে কি দেবী। প্রশ্ন 5 অশ্বমেধ রাজপেয় শতমান রাজসূয়, এখানে শতমানটা আলাদা, শতমানটা কি মুদ্রা। পরের প্রশ্ন 6 সংহিতা মহাকাব্য আরণ্যক উপনিষদ, মহাকাব্যটা আলাদা। পরের প্রশ্ন 7 ব্রহ্মচার্য গার্হস্থ বানপ্রস্থ ব্রাহ্মণটা আলাদা, এখানে সন্ন্যাস হতো, চতুরাশ্রম প্রথা। 8 বিরত সভা সমিতি ও রত্নিন, এখানে রত্নিনটা আলাদা। 9 ব্রাহ্মণ ক্ষত্রিয় শূদ্র নৃপতিটা আলাদা। তারপর 10 দাগ নাসিক লেখ মহাস্থানগড় লেখ অর্থশাস্ত্র কার্লে লেখ, এখানে অর্থশাস্ত্র আলাদা একটা বইয়ের নাম। তারপর কাশী মগধ কৌশল ব্রিজিরা আলাদা, এটা ব্রিজি হবে, এটা বজ্জি হবে, কেমন।
আজ রইল এই পর্যন্ত। পরের দিন আমি নিয়ে আসবো এক কথায় উত্তর দাও। এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা পড়বে। আর যাদের কাছে ভিডিওটা ভালো লাগবে অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবে, আর যারা নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবে। পরের দিন আমি নিয়ে আসবো এক কথায় উত্তর দাও 2 নম্বরের প্রশ্ন, 3 নম্বরের প্রশ্ন এবং 5 নম্বরের প্রশ্ন। অবশ্যই ভিডিওটা দেখো। থ্যাংক ইউ এভরিওয়ান।